বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইংলিশ গ্রামারের প্রাণ। হ্যাঁ, আশা করছি বুঝতে পেরেছেন। আজকে আমরা টেন্স নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আজকে আমরা টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার এবং টেন্স চেনার উপায় শিখবো। এই টেন্স নিয়ে আমাদের অনেকের মাঝে অনেক সমস্যা হয়ে থাকে। যেমন দেখা যায় যে আমরা টেন্সের স্ট্রাকচার পড়ি, টেন্সের স্ট্রাকচার আমাদের মুখস্থ থাকে, কিন্তু একটা বাক্য দেখলে আমরা বলতে পারি না যে এটা কোন টেন্স হবে। তো আজকের ক্লাস দেখলে ইনশাল্লাহ আপনি ক্লিয়ার হতে পারবেন যে কোনটা কোন টেন্স। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো টেন্স জানতে হলে আমাদের প্রথমে জানা লাগবে যে সাবজেক্ট এবং ভার্ব এই দুইটা জিনিস কি। এই দুইটা জিনিস সম্পর্কে যখন আপনার ক্লিয়ার আইডিয়া থাকবে তখনই কিন্তু আপনি এই টেন্সটা ভালোভাবে শিখতে পারবেন। তো সেজন্য আজকের এই ক্লাসে আমরা আগে একটু সাবজেক্ট এবং ভার্ব চিনব, তারপরে আমরা টেন্সের দিকে যাব। তো আগে আমরা একটা বাক্য লিখি, যেমন লিখি আই 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 প্লে। এখানে লিখেছি আই পেলে আমি খেলি। তো এখানে সাবজেক্ট কোনটা আর ভার্ব কোনটা? তো এখানে কর্তা কোনটা? তো কর্তা হচ্ছে আই, মানে আয়ের দ্বারা কাজটা করা হচ্ছে। আর প্লে মানে খেলা, খেলা তো একটা কাজ। যখনই কাজ হবে তখন সেইটা কি হবে? সেইটা হবে ভার্ব। আর যখন কর্তা কোনো কাজ করবে, যে হবে কর্তা সেই হবে সাবজেক্ট, তার মানে এটা সাবজেক্ট। তো এখন দেখেন যে আমি যদি লিখি আই আই প্লে, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল। তো এখানে আইটা কি? তো এখানে কর্তা কোনটা? তো যে কাজ করছে সেই তো কর্তা। তো এখানে কর্তা কোনটা? কর্তা হচ্ছে আই। আর আই যখনই কর্তা হবে তখন এটা হয়ে যাবে সাবজেক্ট। তার মানে আমরা এটা সাবজেক্ট খুঁজে পেয়েছি। তো একটা বাক্য যখন আমরা দেখব তখন আমরা আগে মূল লক্ষ্য থাকবে যে ভার্বটা চেনা। আমরা দেখব যে ভার্বটা কোথায় আছে, এবং ভার্ব চিনতে পারলে কিন্তু আমরা সাবজেক্টটা এমনিতেই পেয়ে যাব। তো যেহেতু এইগুলো একটা কমন বাক্য, এই জন্য আমি আগে বোঝাচ্ছি যে সাবজেক্ট কোনটা। তো এখন দেখেন প্লে মানে কি? প্লে মানে খেলা। তো খেলা তো একটা কাজ। যখনই কোনো একটা ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তখনই তো তাকে ভার্ব বলে। তাহলে এটা একটা ভার্ব। এরপরে এটা হচ্ছে ভার্ব। এরপরে দেখেন এখানে ফুটবল আছে, তাহলে এটা হলো সাবজেক্ট, এটা ভার্ব। আর এই যে ফুটবলটা, এটা হচ্ছে অবজেক্ট। তো দেখেন এখানে আমরা লিখেছিলাম কি? আই প্লে, আমি খেলি। তো এখানে অবজেক্ট ছাড়াও কিন্তু বাক্য গঠন হতে পারে। কিন্তু আমরা যদি সাবজেক্ট কিংবা ভার্ব এই দুইটার বাদে যদি আমরা বাক্য গঠন করতে চাই তাহলে কিন্তু আমরা সেটা পারবো না। তাহলে সাবজেক্ট এবং ভার্ব সম্পর্কে আশা করছি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন যে যে কাজ করবে সে হচ্ছে কর্তা, আর কর্তা হলে পারে সেটা হবে সাবজেক্ট। আর যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটা হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট এবং ভার্বটা আমরা আশা করছি ক্লিয়ার করতে পারছেন। এখন আমরা টেন্সের দিকে যেতে পারি। তো আমরা এটা একটু মুছে নিতে চাচ্ছি। তো টেন্সের দিকে যাওয়ার আগে টেন্স মানে কি এটা আমাদের আগে বুঝতে হবে। তো টেন্স মানে হচ্ছে কাল। এখন প্রশ্ন আসতে পারে যে টেন্স কাকে বলে? ক্রিয়া সংগঠনের সময়কে বলা হয় টেন্স। তো এখন আমরা জানবো যে টেন্স কত প্রকার। তো টেন্স প্রধানত তিন প্রকার। কি কি সেটা এখন আমরা এখানে লিখবো। টেন্স, এখানে কি লিখেছি? টেন্স প্রধানত তিন প্রকার। কি কি? আচ্ছা, এক নাম্বার আছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। দুই নম্বরে আছে পাস্ট টেন্স। তিন নম্বরে আছে ফিউচার টেন্স। তো টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। সেটি কি? সেটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তো প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল, পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল, এবং ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। তো এই টেন্সগুলোকে আবার প্রত্যেকটাকে আবার চার ভাগে ভাগ করা যায়। যেমন আমি যদি বলি প্রেজেন্ট টেন্সেরটা যদি বলি তাহলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইভাবে করে প্রত্যেকটারই আবার ভাগ আছে। তো এইভাবে প্রত্যেকটাকে আবার চার ভাগে ভাগ করা যায়। তাহলে মোট টেন্স হচ্ছে 12 প্রকার হয়। তো এখন আমরা 12 প্রকার টেন্সের স্ট্রাকচার সম্পর্কে একটু ধারণা লাভ করব। তো আমরা প্রথমে যাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দিকে। তো তাহলে আমরা দেখবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স,
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার আমরা কিভাবে পড়ি? সাবজেক্ট প্লাস V1 বা ভার্বের এক নম্বর প্লাস অবজেক্ট। তো এইভাবে আমরা সাধারণত পড়ি। তো এইভাবে পড়লে কি হয়, আমি যদি বলি আই প্লে, আমি খেলি, তো এখানে আই প্লে আমি খেলি, এখানে আছে কি আইটা কি কর্তা আর প্লেটা হচ্ছে ক্রিয়া। তাহলে কর্তা আছে আর ক্রিয়া আছে, তার মানে এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে আছে সাবজেক্ট আর এখানে আছে ভার্ব, এখানে অবজেক্ট নাই, তখন আমাদের মনে প্রশ্ন জাগে তাহলে এটা কোন টেন্স হবে। তো দেখেন এইভাবে পড়লে কিন্তু একটা কনফিউশনের মধ্যে পড়তে হয়। আবার আমি যদি বলি ওপেন, ওপেন দা ডোর, জানালাটি খোলো, তো এখানেও দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এখানে কিন্তু সেরকম আকারে নেই। এটা যদি বলি কোন টেন্স তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটা কোন টেন্স হবে। এই জন্য এই সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে হচ্ছে যত সমস্যা, এই জন্য আমরা সাবজেক্ট এবং অবজেক্ট এই দুইটা বাদ দিয়ে আমরা জিনিসটা দেখবো একটু। তার মানে আমরা বলতে পারি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে ভার্বের এক নাম্বার বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন আমরা বলছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হবে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এখানে দেখেন প্লে কোন ফর্মে আছে, প্লে আছে প্রেজেন্ট ফর্মে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমাদের কিন্তু এখন আর সাবজেক্টের হিসাবটা করা লাগছে না, এজন্য আমাদের কিন্তু এইটা একটু সহজ হয়ে গেল। আবার এখানে দেখেন যে ওপেন দ্য ডোর, এখানে ওপেন কিন্তু একটা ভার্ব আর ওপেনটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট দিয়ে যদি আমরা করতাম তাহলে কিন্তু এটাও আমাদের সমস্যা হতো, এটাও আমাদের সমস্যা হতো। এখন আর সেই সমস্যাটা আমাদের হচ্ছে না। এরপরে আমরা দেখব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি। এখন আমরা দেখব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে am is are প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। কন্টিনিউয়াস যখনই থাকবে তখনই ভার্বের সাথে আইএনজি যোগ হবে, সেটা হোক প্রেজেন্ট টেন্সে, হোক পাস্ট টেন্সে, হোক ফিউচার টেন্সে। যখনই কন্টিনিউয়াস তখনই ভার্বের সাথে আইএনজি যোগ। তো এখন দেখেন এইটার স্ট্রাকচার হচ্ছে am is are প্লাস V1 প্লাস ing, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। তো এখানে কিন্তু আমরা বলেছি যে সাবজেক্ট এবং অবজেক্টের হিসাব আমরা করব না, সাবজেক্ট এবং অবজেক্ট বাদেই আমরা টেন্সটা আইডেন্টিফাই করতে পারবো। আর সাবজেক্ট এবং ভার্ব থাকলে আমাদের টেন্সটা আইডেন্টিফাই করতে একটু সমস্যা হয়। তো চলুন এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। তো এখানে যদি বলি আই অ্যাম রিডিং দা বুক, এখানে বলেছি আই অ্যাম রিডিং দ্য বুক। তো এখানে অ্যাম ইজ আর এর মধ্যে কোনটা আছে, অ্যাম আছে, এবং ভার্বটি রিড, রিডের সাথে আইএনজি যোগ হয়েছে, তার মানে এটা বলতে পারছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এরপরে যদি আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে জিনিসটা দেখি, আমি যদি বলি দে আর ওয়াচিং টিভি। তো এখানে দেখেন এখানে সাহায্যকারী ভার্বের মধ্যে কি আছে, আর আছে, am is are এর মধ্যে এখানে আছে আর এখানে ওয়াচ একটা ভার্ব আর এর সাথে আইএনজি যোগ হয়ে হয়েছে ওয়াচিং, তার মানে আমরা বলতে পারছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এরপরে আমরা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসে সেটা এখন আমরা দেখব। প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, তো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নাম্বার রূপ প্লাস অবজেক্ট। তো এখানে আমরা কি করব, শুধু হ্যাভ হ্যাজ দিব, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের 3 নাম্বার রূপ। আমি যদি বলি আই হ্যাভ done the work, তো এখানে কি হয়েছে,
হ্যাভ অথবা হ্যাজ এর মধ্যে যে কোনো একটা থাকবে, তাহলে এখানে আছে হ্যাভ। এরপর আমাদের দেখতে হবে যে ভার্বের 3 নাম্বারটা আছে কিনা। তো এখানে ডু একটা ভার্ব, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম বা ডু এর 3 নাম্বারটা হচ্ছে ডান। তার মানে ভার্বের 3 নাম্বারটাও আমরা পেলাম এবং এখানে সাহায্যকারী ভার্বটাও পেয়েছি। তার মানে আমরা এটা বলতেই পারছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আরেকটা উদাহরণের মধ্যে আমরা জিনিসটা আরেকটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। আমরা যদি বলি হি হ্যাজ মেড দ্য হাউস, তো এখানে হ্যাজ এর মধ্যে কোনটা আছে? হ্যাজ এর মধ্যে আছে হ্যাজ এবং ভার্বের 3 নাম্বারও এখানে আছে। তার মানে আমরা বলতেই পারছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এরপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা আছে ওইটা এখন আমরা দেখব। প্রেজেন্ট পারফেক্ট তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো একটু আগে বললাম যে কন্টিনিউয়াস যেখানেই থাকবে সেখানে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি যোগ, সে যেখানেই থাক হোক, সেটা পাস্ট টেন্সে কিংবা ফিউচার টেন্সে কিংবা প্রেজেন্ট টেন্সে। তো এখন এইটার স্ট্রাকচারটা কি হবে? তো এইটার স্ট্রাকচারটা হবে যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের 1 নাম্বার রূপের সাথে আইএনজি যোগ। তো এইটা করলে কিন্তু আমরা মূলত এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা পেয়ে যাব। তো একটা সেন্টেন্স যখন থাকবে তখন আমরা দেখব সেই সেন্টেন্সটার মধ্যে এই হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আছে কিনা, প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ আছে কিনা। যদি থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি বলি it has been আচ্ছা, এখানে বলেছি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তো এখানে রেইন একটা ভার্ব, এর সাথে আইএনজি যোগ হয়েছে, আর এখানে আমার কি আছে? হ্যাজ বিন আছে। তার মানে আমি বলেছিলাম যে হ্যাভ বিন এবং হ্যাজ বিন মানে যে কোনো একটা থাকবে, এখানে হ্যাজ বিন আছে আর এবং ভার্বের সাথে আইএনজি যোগ আছে, এর মানে আমি বলতে পারছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এভাবে স্ট্রাকচারগুলো আপনি যদি পড়েন তাহলে কিন্তু আপনার একটা সেন্টেন্স দেখলে আপনি বলতে পারবেন যে কোনটা কোন টেন্স। তো এরপরে আমরা যে পাস্ট টেন্সের গুলো আছে ওইগুলো এখন দেখবো। তো চলুন দেখে আসি পাস্ট টেন্সের স্ট্রাকচার গুলো। আচ্ছা, প্রথমে আমরা আসি পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার। তো আমরা সাধারণত পড়ি যে পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, কিন্তু আমরা এখানে কি করছি? সাবজেক্ট এবং অবজেক্ট আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার কি দাঁড়ালো? যে ভার্বের পাস্ট ফর্ম থাকবে, শুধু ভার্বের পাস্ট ফর্ম থাকবে। তাহলে আমরা লিখি সাবজেক্ট এবং ভার্ব আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে ভার্ব এর তাহলে আমরা কি বলছি যে পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম থাকবে, মানে ভার্বের 2 নাম্বার রূপ থাকবে এবং যখনই 2 নাম্বার রূপ থাকবে তখনই আমরা বলতে পারবো যে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো চলুন আমরা এটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করি। I did the work. I did the work. আমি যদি বলি I did the work, তো এখানে ডু একটা ভার্ব যেটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম। এই যে ডু আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখান থেকে ডু, ডিড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম এবং ডান হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা 3 নাম্বার রূপ। তাহলে এটা হচ্ছে ভার্বের 1 নাম্বার রূপ, এটা ভার্বের 2 নাম্বার রূপ, এটা ভার্বের 3 নাম্বার রূপ। তো এখানে আছে কোনটা? ডিড। তো ডিড হচ্ছে ভার্বের 2 নাম্বার রূপ, আর তাহলে এটাকে আমরা বলতে পারছি যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এটা আরেকটা উদাহরণের মাধ্যমে আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। আমি যদি বলি she went there with her friend. তো তাহলে দেখেন এখানে গো একটা ভার্ব, গো একটা ভার্বের 1 নাম্বার রূপ বা V1 এবং ওয়েন্ট হচ্ছে ভার্বের 2 নাম্বার রূপ বা পাস্ট ফর্ম এবং গান
গন হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে আছে কোনটা ওয়েন্ট, তো ওয়েন্ট ভার্বের 2 নাম্বার রূপ, তার মানে এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার রূপ। তার মানে আমরা এটাকে বলতে পারছি যে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। এটাও তো ছিল আমাদের ভার্বের 2 নাম্বার রূপ, তার মানে এটাকেও আমরা বলতে পারছিলাম যে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো আমরা দেখবো যে ভার্বটা কোন ফর্মে আছে। তো ভার্বের উপর বেস করে মূলত আমরা এই টেন্সগুলো আইডেন্টিফাই করে থাকি। তো এরপরে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখবো। তো চলুন দেখে আসি। স্ট্রাকচারটা হচ্ছে তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার প্লাস, একটু আগেই বললাম যে কন্টিনিউয়াস যেখানে থাকবে সেখানে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তো আর এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে থাকবে ওয়াজ ওয়্যার। তো যে সেন্টেন্সে আমরা দেখবো যে ওয়াজ অথবা ওয়্যার যে কোনো একটা থাকবে, এরপরে ভার্বের সাথে যদি আইএনজি যোগ থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলুন এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে আসি। যদি বলি হি ওয়াজ ইটিং ইটিং ফুড, হি ওয়াজ ইটিং ফুড। তো এখানে ওয়াজ অথবা ওয়্যার যে কোনো একটা আছে এবং ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তার মানে আমরা এটাকে বলতে পারছি যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে যদি আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে দেখি তাহলে কি হচ্ছে, হি ওয়াজ রিডিং দ্য বুক। তো এখানে ওয়াজ আছে এবং ভার্বের রিড একটা ভার্ব, এর সাথে আইএনজি যোগ আছে, তার মানে আমরা এটাকেও বলতে পারছি যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো যখন এই দুইটার মধ্যে এখানে ওয়াজ না থাকলে ওয়্যার থাকবে আর ওয়্যার না থাকলে ওয়াজ থাকবে, যে কোনো একটা থাকবে এবং প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে, তাহলে আমরা সেটাকে বলতে পারবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এরপরে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা দেখে আসি। তো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে যে হ্যাড প্লাস ভি3 বা ভার্বের 3 নাম্বার রূপ। তাহলে আমরা লিখি হ্যাড, হ্যাড প্লাস ভি3, মানে হ্যাড থাকবে এবং ভার্বের 3 নাম্বার রূপ থাকবে যখনই, তখনই আমরা সেটাকে বলতে পারবো পাস্ট পারফেক্ট টেন্স। তো চলুন এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে আসি। তো আমি যদি বলি আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, তাহলে এখানে দেখেন লক্ষ্য করতে হবে যে হ্যাড আছে নাকি এবং ভার্বের 3 নাম্বার আছে কিনা। তো এখানে দেখেন হ্যাড অবশ্যই আছে, এরপর ডু একটা ভার্ব আর ডান হচ্ছে ভার্বের 3 নাম্বার, তাহলে এখানে এটা হচ্ছে ভি3, তাহলে হ্যাড প্লাস ভি3 মানেই পারফেক্ট টেন্স। সেটা কোন পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হবে, তাহলে এটাকে আমরা বলতে পারছি পাস্ট পারফেক্ট টেন্স। তো এটা আমরা আরেকটা উদাহরণ মাধ্যমে একটু দেখতে চাচ্ছি। আমি যদি বলি শি হ্যাড হি হ্যাজ ইটেন রাইস, এখানে হ্যাড আছে এবং ইট থেকে ইটেন হয়েছে, তার মানে এটা ভার্বের 3 নাম্বার রূপ, তাহলে এটাকে আমরা বলতে পারছি ভি3, তাহলে হ্যাড প্লাস ভি3, তার মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো এরপরে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা একটু দেখবো। তো চলুন দেখে আসি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, যেহেতু এখানে কন্টিনিউয়াস আছে তার মানে ভার্বের সাথে আইএনজি যোগ অবশ্যই থাকবে। তো এখন আমরা যদি এইটা একটা উদাহরণের মাধ্যমে দেখি তাহলে এই জিনিসটা একটু ক্লিয়ার হবে। আমি যদি বলি আই হ্যাড বিন আই হ্যাড বিন I had been going to market. তো এখানে আমি বলছি I had been going to market, তো এখানে go একটা ভার্ব, এর সাথে ing যোগ হয়ে হয়েছে going, আর এখানে had been আছে, তার মানে আমরা বলতেই পারছি যে এটা past
পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এখানে হ্যাড বিন আছে এবং ভার্বের সাথে আইএনজি যোগ আছে। তো ভার্বের সাথে যখনই আইএনজি যোগ এবং হ্যাড বিন থাকবে তখনই তো আমরা তাকে বলতে পারবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি এটা আরেকটা উদাহরণের মাধ্যমে দেখি তাহলে লিখি দে হ্যাড। তো এখানে আমরা কি লিখেছি, দে হ্যাড বিন কামিং টু মাই হাউস। তো এখানে দেখেন, এখানে কাম একটা ভার্ব, তার সাথে আইএনজি যোগ হয়ে কি হয়েছে, কামিং, আর এখানে হ্যাড বিন আছে। এর মানে আমরা বলতেই পারছি যে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইভাবে করেই পাস্ট টেন্সের যেগুলো স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারগুলো আমরা দেখলে কিন্তু বলতে পারবো যে কোনটা কোন টেন্স। এখন আমরা ফিউচার টেন্সের দিকে অগ্রসর হব। তো এরপরে হচ্ছে ফিউচার। ফিউচার মানে তো ভবিষ্যৎকাল। ফিউচার ইনডিফিনাইট টেন্স। তো ফিউচার ইনডিফিনাইট টেন্সে সাধারণত শ্যাল উইল থাকবে এবং ভার্বের এক নম্বরও থাকবে। তাহলে কি থাকবে, শ্যাল, শ্যাল অথবা উইল, উইল থাকবে প্লাস ভার্বের এক নম্বরও। তো শ্যাল উইল এবং ভার্বের এক নম্বরও যখনই থাকবে তখনই সেটাকে আমরা বলবো ফিউচার ইনডিফিনাইট টেন্স। তো আমি যদি বলি আই শ্যাল গো টু মার্কেট, তাহলে কি হচ্ছে, এখানে শ্যাল আছে এবং ভার্বের এক নম্বরও এইটা আছে। তাহলে আমরা এটাকে বলতেই পারছি যে এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। আবার আমি যদি বলি আই শ্যাল গো, আই শ্যাল গো দেয়ার, আমি সেখানে যাব। তো এখানে শ্যাল আছে এবং গো একটা ভার্বের এক নম্বরও আছে, তার মানে আমরা এটাকেও বলতে পারছি যে এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। তো এরপরে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা দেখব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স সমান, এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হবে শ্যাল বি বা উইল বি প্লাস ভি প্লাস আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি, যে শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। যখনই এইরকম ভাবে থাকবে তখনই আমরা সেটাকে বলতে পারবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো চলুন আমরা এটা একটা উদাহরণের মাধ্যমে দেখে আসি। তো আমি যদি বলি শি উইল বি, আমি যদি বলি শি উইল বি ইটিং ম্যাঙ্গো। তো এখানে কি আছে, উইল বি এবং ভার্ব একটা ইট হচ্ছে ভার্ব, এর সাথে আইএনজি যোগ হয়েছে, তার মানে এটাকে আমরা বলতে পারছি যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপর আমি যদি আরেকটা উদাহরণের মাধ্যমে দেখি, তো এখানে বলেছে রফিক উইল বি ভিজিটিং মাই হাউস। এখানে ভিজিট একটা ভার্ব, এর সাথে আইএনজি যোগ হয়েছে এবং এখানে উইল বি আছে, তার মানে আমরা এটাকেও বলতে পারছি যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপর আমরা ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা দেখব। ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে হবে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখন আমরা এটা একটা উদাহরণের মাধ্যমে দেখব। যদি বলি আই শ্যাল হ্যাভ
shall have done the work। তো এখানে shall have আছে এবং ডু একটা ভার্ব, এই ডু এর 3 নম্বর হচ্ছে ডান, তার মানে এটা হচ্ছে V3, তার মানে shall have এবং V3 আছে, তাহলে আমরা এটাকে বলতে পারছি ফিউচার পারফেক্ট টেন্স। এরপরে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স shall have been, এটা হবে shall have been অথবা will have been প্লাস কন্টিনিউয়াস যেহেতু আছে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তো এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এখন যদি আমি একটা উদাহরণের মাধ্যমে বলি তাহলে বিষয়টা বোধহয় আরেকটু ক্লিয়ার হবে। এখানে আমরা বলছি I shall have been doing the work। তো এখানে shall have been এটা আছে এবং ডু একটা ভার্ব এর সাথে আইএনজি যোগ হয়েছে, তার মানে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, তাহলে আমরা বলতে পারছি যে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এইভাবে করে প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার আমরা লিখেছি। তো এখানে সব থেকে সহজভাবে টেন্সের স্ট্রাকচারগুলো লেখা হয়েছে। তো এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলতে হবে, তাহলে আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসে যারা মনোযোগ দিয়ে করেছিল আশা করছি তারা আজকের ক্লাসের পর টেন্সের স্ট্রাকচারগুলো ভালোভাবে যদি পড়ে তাহলে তারা ইনশাল্লাহ তারা একটা সেন্টেন্স দেখলেই বলতে পারবে যে কোনটা কোন টেন্স। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।